আমরা দেখেছিলাম শিয়াও আবারও খুব অসুস্থ হয়ে পড়ে। রেন খুব আপসেট হয়ে প্রফেসরকে কল করে। প্রফেসর আননোন নাম্বার দেখে ফার্স্টে কলটি ধরে না, কিন্তু ওনার ওয়াইফ যখন কলটি ধরতে বলে রেনের থেকে জানতে পারে শিয়াও খুবই অসুস্থ। রেন ওর বাবার থেকে মেডিসিনের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রফেসর খুবই টেনশনে পড়ে যায়, শিয়াও হঠাৎ করে এত অসুস্থ কেন হয়ে গেল। এরপর তো রেন নিজেই শিয়াওয়ের খেয়াল রাখে। ওরা যে বাসায় স্টে করেছিল ওই দম্পতি ওদেরকে অনেক সাহায্য করে। পরদিন সকালে রেনকে ওই আন্টি জিজ্ঞেস করে শিয়াওয়ের কন্ডিশন এখন কিরকম। রেন বলে এখন মোটামুটি ভালোই আছে। উনি বলে তুমি এই গ্রামে সাধারণ মানুষদেরও চেক আপ করতে পারো, এখানের অনেকেই অসুস্থ, ভালো চিকিৎসা না পাওয়াতে সুস্থ হতে পারছে না। তখন ওখানে শিয়াও এসে বলে হ্যাঁ আসলেই তো, তোমার তো ওনাদের চেক আপ করা উচিত। এরপর তো রেন আর শিয়াও দেখতে পায় গ্রামের অনেক লোকই এসেছে ফ্রিতে চেক আপ করানোর জন্য। দুজনেই অনেক সময় ধরে ওনাদের চেক আপ করে। অন্যদিকে প্রফেসর আর ওনার ওয়াইফ তো খুবই টেনশন করতে থাকে, ওরা এখনো কেন বাসায় ফিরে আসছে না। অন্যদিকে মিং আর জাও যখন একসাথে ছিল, মিং তো জাওকে বলে দেয় শিয়াও আর রেন ডেট করছে। এটা শুনে তো জাও অনেক বেশি অবাক হয়ে যায়। আমি তো ভেবেছিলাম রেন হয়তো ম্যাং ম্যাংকে পছন্দ করতো। জাও একটু কষ্ট পায়। রেন এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। মিং বলে আচ্ছা আমি তোমাকে বলেছি, তুমি প্লিজ আর কাউকে বলো না। আসলে আজকে সকালে শিয়াও মিংকে কল করে বলেছে ওদের রিলেশনশিপের কথা। মিং আজকে স্যালারি পেয়েছিল, ওর স্যালারির টাকা দিয়ে ও জাওয়ের জন্য গিফট আনে। এতে তো জাও অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ করে জাও বলে ওরা দুজন তো ফাইনালি একসাথে হয়ে গেল, চলো আমরাও এক হয়ে যাই। এটা শুনে তো মিং অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে শিয়াও আর রেন একসাথে খুব ভালো সময় কাটায়। এদিকে মিং জাওকে বলে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু পছন্দ করলেই তো হবে না, আমাদের ফিউচারের কথাও ভাবতে হবে। জাও বলে এই কথা বলে আমাকে রিজেক্ট করো না, আমি এখন থেকে আরো হার্ডওয়ার্ক করব, তোমার আর আমার ক্যারিয়ার গোছাবো। মিং বলে একটা কাপলের অনেক বেশি খরচ হয়, তো আমি চাই না এখন আমরা দুজন কোনো রিলেশনে যাই। ওর কথা শুনে তো জাও অনেক বেশি কষ্ট পায়। রেন আর শিয়াও ফাইনালি বাসায় ফিরে আসে। আসার পরপরই প্রফেসর শিয়াওয়ের পালস চেক করে, কিন্তু এখানে তো রেনের মা রেনের সাথে একদমই কথা বলে না। রেন ড্যাডকে জিজ্ঞেস করে মায়ের আবার কি হলো, আমাকে কোনো কোশ্চেনই করলো না। পরের দিন তো শিয়াও যখন কাজ করছিল আশেপাশে কেউই ছিল না। রেন আস্তে আস্তে ওর কাছে আসতে নেয়। শিয়াও তো ফার্স্টে খুবই ভয় পেয়ে যায়। শিয়াও বলে তুমি এভাবে কেন আসলে, আমি তো বুঝতে পারিনি, আর হ্যাঁ আমার থেকে দূরে দূরে থাকো। রেন বলে এখন তো আশেপাশে কেউই নেই। তখনই ওখানে ফ্যাং চলে আসে। ফ্যাংকে দেখে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। ফ্যাং হঠাৎ করে বলে তোমরা দুজন হঠাৎ কেমন যেন চেঞ্জ হয়ে গেলে। উল্টো তখন শিয়াও ফ্যাংকে নানান কথা শোনাতে থাকে। ফ্যাং চলে যাওয়ার পর শিয়াও রেনকে জিজ্ঞেস করে আচ্ছা ফ্যাং কি কাউকে পছন্দ করে নাকি। রেন বলে হ্যাঁ, ও তো রেবেকাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। পরের সিনে দেখতে পাই আস্তে আস্তে জিয়াংশিও সুস্থ হচ্ছে। ওর পা দুটো প্যারালাইজ হয়ে গিয়েছিল, এখন তো পা নাড়াতে পারছে। জিয়াংশি প্রফেসরকে বলে আপনি ঠিকই বলেছেন, আমার মনোবল থাকা উচিত, আমি কখনোই গিভ আপ করব না। পরদিন আমরা দেখি ক্লিনিকে একটা লোক তার মেয়েকে নিয়ে আসে। এসে তো প্রফেসরের কথা জিজ্ঞেস করে। জিয়াংশির মা যখন প্রফেসরের কাছে নিয়ে যায় লোকটি বলে না না, প্রফেসর তো আরো ইয়াং ছিল। তখনই পেছন থেকে রেন চলে আসে। রেনকে দেখে লোকটি আর ওনার মেয়ে খুব খুশি হয়ে বলে আরে এই তো আমাদের প্রফেসর ডক্টর, তোমার মতো ভালো চিকিৎসা আমি কখনোই পাইনি, এখন তো আমি আবারও এসেছি তোমার ট্রিটমেন্ট নিতে, আমি আর কোনো ডক্টরই দেখাবো না। রেন তখন ওনাকে ভেতরে নিয়ে যায়। এগুলো দেখে প্রফেসর খুবই অবাক হয়ে যায়, যে ছেলেকে আমি সারা জীবন কথা শুনিয়ে এসেছি এখন তো সে ছেলে আমার থেকে ভালো ডক্টর হয়ে গেল। রাতে শিয়াও যখন ওর ফোনে মেইল চেক করছিল তখন ওখানে ও ম্যাং ম্যাং এর একটা ইমেল দেখতে পায়। ওকে একটা ভিডিও পাঠিয়েছিল ওর কিছু সিক্রেট নিয়ে। শিয়াও তখন রেনকে টেক্সট করে বলে আমার রুমে আসো। রেন খুব খুশি হয়ে ওর রুমে আসে। ও তো ভেবেছিল হয়তো শিয়াও ওকে ডেকেছে রোম্যান্স করার জন্য। রেন বলে আমরা তো এখনো কিস করিনি, তুমি কি আমাকে কিস করার জন্য ডেকেছো? শিয়াও বলে আমার কথাটা তো শুনবে। রেন বলে আমরা কিরকম ডেট করছি, আমরা একজন একজনের কাছাকাছিও আসতে পারছি না। শিয়াও তখন রেনকে ওর ফোনটি দেয়। রেন তো ম্যাং ম্যাং এর ভিডিওটি দেখে। এই কথাগুলো রেনকে বলারও আমি সাহস পাইনি, কিন্তু আমি তোমাকে বলতে চাই
ফ্ল্যাশব্যাকে দেখি ম্যাং ম্যাং ছোটবেলা থেকেই যখন স্কুল বা কলেজ থেকে বাসায় ফিরতো ওর খোঁজ খবর ওর মা বাবা কখনোই নিত না। আমি খুবই একা হয়ে গিয়েছিলাম। আমার তো কোনো বন্ধু ছিল না, আশেপাশের সবার বন্ধু ছিল। এভাবে একা থাকতে থাকতে আমার খুব বাজে অভ্যাস হয়ে যায়। আমি খুব বাজে কিছুতে জড়িয়ে পড়েছিলাম। একবার আমার মা বাবা যখন এগুলোর ব্যাপারে জানতে পারে তখন তো আমাকে বাসা থেকেও বের হতে দিত না। আর সম্পূর্ণ বাসায় এমনকি আমার রুমেও ক্যামেরা ফিট করে দেয়। এগুলো জানতে পেরে রেনার শিয়াও অনেক বেশি রেগে যায়। মেয়েকে শুধরিয়ে উল্টো মেয়েকে বন্দি করে রেখেছিল। ওনারা ম্যাং ম্যাং এর উপর মেন্টালি টর্চার করেছে। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে দেখি ম্যাং ম্যাং এর একটা ফ্রেন্ড হয়েছিল যে ওকে ড্রয়িং করতে সবসময় হেল্প করত। ছেলেটি প্রথম প্রথম শুধু ওকে ফ্রেন্ড হিসেবেই পছন্দ করত, কিন্তু পরে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু একবার ও আমার ডার্টি সিক্রেটের কথা জানতে পেরেছে, যার ফলে ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি তুমি আমার লাইফে আসার পর আমি ওসব কিছু আর কখনোই করিনি, কিন্তু ও আমার কোনো কথাই বিশ্বাস করেনি। আমি ওকে বলেছি তোমাকে বিশ্বাস করানোর জন্য আমার কি করতে হবে। এরপর আমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। আমাদের খুব ডিপ রিলেশন ছিল, কিন্তু ও আমার কিছু বাজে ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। ও আমাকে অনেক ভয় দেখায়। আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি ভিডিওগুলো যাতে ও ডিলিট করে দেয়। আমি তো তোমাকে ভালোবেসেছি, তুমি আমার সাথে এরকম কেন করছো। এরপর তো ভিডিওতে ম্যাং ম্যাং বলেছিল রেন যখন আমার লাইফে এসেছিল আমি আস্তে আস্তে রিকভার হচ্ছিলাম। ও আমাকে অনেক সাহায্য করেছে। আমি তো রেনকে পছন্দ করা শুরু করেছি। কিন্তু আর কিছু রেকর্ড করার আগেই ওর মা ওকে দেখে ফেলে, যার কারণে ওর থেকে ওর ফোনটি নিয়ে নেয়। শিয়া রেনকে বলে তার মানে ম্যাং ম্যাং তোমাকে পছন্দ করতো। এই কথাটি বাইরে থেকে তো রেনের মা শুনতে পায়। এরপর উনি ওনার রুমে চলে যায়। রেন শিয়াওকে বলে আচ্ছা ও যদি এখন বেঁচে থাকতো তাহলে কি তুমি আমাকে ওর কাছে যেতে দিতে। শিয়াও তো কিছুই বলে না। রেনের মা প্রফেসরকে এসে বলে আমাদের ছেলে তো ম্যাং ম্যাংকে পছন্দ করত। পরের সিনে দেখি র্যান আর শিয়াও মিলে ওই ছেলেটির কাছে আসে যে ছেলেটি ম্যাং ম্যাংকে ব্ল্যাকমেল করত। ছেলেটি এখানে উল্টো ম্যাং ম্যাং এর নামে বাজে কথা বলছিল। এগুলো বলে ও চলে যায়। শিয়া ওর পিছু যেতে নেয়। রেন ওকে বলে আশেপাশে সব জায়গায় ক্যামেরা লাগানো, প্লিজ এমন কিছু করো না যাতে করে তোমার আবারও জেলে যেতে হয়। এরপর তো ওরা দুজন রেবেকা আর ফ্র্যাঙ্ককে বলে এসব। রেবেকা বলে তোমরা দুজন খুব বড় ভুল করেছো। ছেলেটির কাছে এখন কেন গেলে, ও তো এখন অ্যালার্ট হয়ে যাবে। কিন্তু দেখো আমরা এখন কিছুই করতে পারবো না, কারণ ম্যাং ম্যাং নিজেই ছেলেটিকে ভিডিও পাঠিয়েছিল। শিয়াও বলে তার মানে আমরা ছেলেটির কিছুই করতে পারবো না। রেবেকা বলে কে বলেছে। এরপর আমরা দেখি ওরা তো একটা আর্টিকেল লিখে ছেলেটির ছবি দিয়ে এই ছেলেটির জন্যই ম্যাং ম্যাং সুইসাইড করেছিল। নিউজটি পুরো ভাইরাল হয়ে যায়। সবাই এটাই ভেবে নেয় ম্যাং ম্যাং তো এই ছেলেটির জন্যই সুইসাইড করেছিল। এটা দেখতে পেয়ে ওরা অনেক খুশি হয়। শিয়াও মিং এর সাথে দেখা করতে আসে। জিজ্ঞাসা করে যাও কোথায়। মিং বলে ও নতুন জব পেয়েছে, এজন্য বাসা ছেড়ে দিয়েছে। শিয়াও বলে কি বলছো, তুমি তো ওকে পছন্দ করতে, তাহলে ওকে কেন যেতে দিলে। মিং বলে ওর সাথে আমি কিভাবে থাকবো বলো, আমাদের ফিউচার নিয়েও ভাবতে হবে। রাতে শিয়াও আর রেন একসাথে খুব ভালো সময় কাটায়। পরের সিনে আমরা দেখি প্রফেসরের এখানে একজন মহিলা আসে যে ওদের একাডেমিতে অনেকগুলো টাকা ডোনেট করে। আসলে ওনার হাজব্যান্ড প্রফেসরের পেশেন্ট ছিল, কিছুদিন আগেই উনি মারা গিয়েছে। ওনার শেষ ইচ্ছে ছিল প্রফেসরের একাডেমিতে নিজের সেভিংসের টাকাগুলো ডোনেট করা। রাতে শিয়াওকে সবাই মিলে বার্থডে সারপ্রাইজ দেয়। শিয়াও বলে কার জন্মদিন। ওনারা বলে তোমার জন্মদিন আমরা এখন সেলিব্রেট করছি, আগে তো তুমি আমাদের সাথে ছিলে না, এজন্য। শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। কখনো নিজের ফ্যামিলি ছিল না, ও এখানে একটা হাসি খুশি পরিবার পেয়েছে। অন্যদিকে ঝাওয়ের বাসায় ওর বাবা মা আসে। এত বড় বাসা দেখে ওনারা একটু অবাক হয় আর জিজ্ঞাসা করে তুমি কি এখানে একাই থাকো। যাও বলে আগে একটা মেয়ের সাথে বাসা শেয়ার করতাম, কিন্তু একা একটা মেয়ের সাথে একই বাসা থাকা তো ঠিক না, এজন্য আমি অন্য বাসায় শিফট হয়েছি। এরপর ওনারা বলে আসলে আমরা যেখানে মাছ চাষ করতাম একটা দুর্ঘটনায় সব মাছ মারা গিয়েছে। এখন আমরা কি করব। আমাদের সব টাকা এমনকি আমাদের বাসা বাড়ি আমরা বন্ধক রেখে ওই মাছগুলোর পেছনে ইনভেস্ট করেছিলাম, এখন আমাদের কি হবে। এটা শুনে যাও অনেক বেশি রেগে যায়। তুমি যদি ওই দিন ব্লাইন্ড ডেটের জন্য রাজি হয়ে যেতে তাহলে এরকম দিন আমাদের আর দেখতে হতো না। যাও বুঝতে পারছিল না ও এখন কি করবে।
অন্যদিকে রেনের গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা শিয়াও আর রেনকে নিয়ে কথা বলছিল। গ্র্যান্ডমা বলে, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো রেন কিভাবে বারবার শিয়াওয়ের দিকেই তাকিয়েছিল? গ্র্যান্ডপা বলে, আমার তো মনে হয় না রেন কখনো শিয়াওকে পছন্দ করবে। গ্র্যান্ডমা বলে, সবারই পছন্দের ধরন আলাদা, এমনও তো হতে পারে রেন শিয়াওকে পছন্দ করে। যদি পছন্দ করে তাহলে ভালোই হবে, ওদের দুজনকে একসাথে খুব সুন্দর মানায়। পরদিন সকালে গ্র্যান্ডপা রেনকে দেখে বারবার হাসছিল। রেন বলে, কি হয়েছে, আমাকে দেখে হাসছো কেন? কিন্তু গ্র্যান্ডপা ওকে কিছুই বলে না। অন্যদিকে আমরা দেখতে পাই যাও যেখানে কাজ করছিল ওখানের ম্যানেজার তো ওকে দিয়ে প্রিন্সিপালের কাছে নানান কন্ট্রাক্ট সাইন করানোর কথা বলে, কিন্তু যাও রাজি হয় না। পরের সিনে আমরা দেখি প্রিন্সিপাল একটা মহিলার সাথে ফোনে কথা বলছিল শিয়াও এর ব্যাপারে। ওদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি শিয়াও তো কোনো জিয়াং ফ্যামিলির সদস্য না, ওকে শুধু জিয়াং ফ্যামিলির সদস্য হিসেবে প্রফেসরের কাছে পাঠানো হয়েছে। যাও এসেছিল প্রিন্সিপালের সাথে দেখা করতে, কিন্তু তখনও এগুলো শুনতে পায়। প্রিন্সিপাল ওনাকে বলে, আমি তো শিয়াওয়ের আসল পরিচয়ের সব কাগজপত্র উড়িয়ে ফেলবো, যাতে করে কেউই জানতে না পারে শিয়াও আসলে কোন ফ্যামিলি থেকে বিলং করে। আর বলে, তুমি জানো শিয়াও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আমি কোনো এক সময় ওকে নিয়ে যাব তোমার কাছে, তুমি তো ওকে দেখে খুবই অবাক হয়ে যাবে ও কত বেশি পরিবর্তন হলো। একটু পর যাও ওখানে আসে আর বলে, আপনি আমার সাথে এটা কেন করলেন? প্রিন্সিপাল বলে, কি করলাম তোমার সাথে? যাও বলে, আপনি শিয়াওকে এত ভালো একটা লাইফ উপহার দিয়েছেন, আপনি তো পারতেন আমার সাথেও এটা করতে, আমারও সাহায্য করতে, আমি আপনার কত সম্মান করতাম। প্রিন্সিপাল তো কিছুই বলে না, যাও ওনাকে অনবরত কথা শুনিয়ে যাচ্ছিল। প্রিন্সিপাল শিয়াওয়ের ডকুমেন্টগুলো তো কাট করার মেশিনে ঢেলে দেয়, যাও এসে এগুলো নিতে নেয়। প্রিন্সিপাল ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি আমাকে শুধু শুধুই ভুল বুঝছো, কিন্তু যাও ওনার কোনো কথাই শুনছিল না। ওদের হস্তাহস্তিতে প্রিন্সিপাল আঘাত পায়, যার কারণে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা দেখি ওনাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। যাও অনেক বেশি ভয় পেয়েছিল ওনার যদি জ্ঞান ফিরে আসে তাহলে উনি তো সবাইকে বলে দেবে ওনার এই কন্ডিশন যাওয়ের জন্যই হয়েছে। এরপর আমরা প্রিন্সিপালের ওয়াইফকে দেখতে পাই যে ডক্টরের সাথে কথা বলছিল। উনি বারবার বলছিল ওনার অপারেশন করতে, কিন্তু ডক্টর বলে এই অপারেশন করলে কোমাতে চলে যাওয়ার চান্স বেশি, আমি তো চাই এই অপারেশনটা না হোক। কিন্তু প্রিন্সিপালের ওয়াইফ বলে, আমি চাই অপারেশন হোক, ওনাকে এই অবস্থায় আমি দেখতে পারবো না, এর সব রেসপন্সিবিলিটি আমিই নেব। পরের দিনে দেখি হসপিটালে সবাই চলে আসে। প্রফেসর জাওকে জিজ্ঞাসা করে কিভাবে হলো। জাও বলে, আমি ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম প্রিন্সিপাল নিচে পড়ে আছে, কি হয়েছে কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। জাও বাসা আসার পর ওর বাবা আবারও ওর কাছ থেকে বারবার টাকা চায়। জাও ওর বাবার উপর খুব বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে আসে। ও নিজের কন্ডিশন আর প্রিন্সিপালের কন্ডিশন নিয়ে ভাবতে ভাবতে খুবই আপসেট হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি প্রিন্সিপালের অপারেশন সাকসেসফুল হয়। প্রফেসর প্রিন্সিপালের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু ডক্টর ভেতরে যেতে দিচ্ছে না। শিয়াও সহ বাকি সবাই ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে, আমরাও সবাই ডক্টর, আমরা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে গবেষণা করি, আমরাও তো ওনার কন্ডিশন দেখে বুঝতে পারবো আসলে ওনার কি হয়েছে। পরের সিনে যাও ডক্টরের সাথে দেখা করতে যায়, প্রিন্সিপালের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর বলে, প্রিন্সিপাল সবসময় তোমার প্রশংসা করত, আসলে ওনার কন্ডিশন এখনো ভালো না, ওনার যদি জ্ঞান ফিরে আসে তাহলে মনে হতে পারে আগের সব কিছু ভুলে যাবে। এটা শুনে যাও অনেক রিল্যাক্স ফিল করে। জাওয়ের আচরণে শিয়াওয়ের একটু সন্দেহ হচ্ছিল, ও কেমন যেন আচরণ করছে। ও তো তখন জানতে পারে প্রফেসর বলেছে প্রিন্সিপাল খুব জলদি সুস্থ হয়ে যাবে, তখন খুবই ঘাবড়ে যায়, এতে করে শিয়াওয়ের সন্দেহ আরো বেড়ে যায়। পরের সিনে শিয়াও প্রফেসরের কাছে আসে, কিন্তু কিছু বলতে পারছিল না। প্রফেসর বলে, কি বলতে চাচ্ছ বলো। শিয়াও বলে, আমার কেন যেন মনে হচ্ছে প্রিন্সিপাল হসপিটালে ভর্তি হওয়ার পেছনে ওনার এই কন্ডিশনের পেছনে জাওয়েরই হাত রয়েছে। প্রফেসর শিয়াওয়ের কথা একদমই বিশ্বাস করছিল না। শিয়াও বলে, আমার ওর উপর কেমন যেন সন্দেহ হচ্ছে, ওর আচার আচরণ ঠিক মনে হচ্ছে না, প্লিজ প্রিন্সিপালের রুমে জাওকে অ্যালাউ করবেন না, আমি সত্যি জাওকে এখন বিশ্বাস করতে পারছি না। এরপর প্রফেসর ওনার ওয়াইফকে বলে, ওনার ওয়াইফ বলে, আমার তো শিয়াওয়ের উপরই ভরসা নেই, জাও খুব ভালো একটা ছেলে। কিন্তু প্রফেসর সম্পূর্ণ শিয়াওকেই বিশ্বাস করত। পরের সিনে আমরা দেখি ক্লিনিকে ফ্যাং এসে
রেবেকার সাথে বারবার ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু রেবেকা বরাবরের মতো ওকে ইগনোর করতে থাকে। তখন ওই ক্লিনিকে একটা পেশেন্ট আসে যে ছিল লিউজির অনেক বড় ফ্যান। ও তো লিউজির ভিডিও সবাইকে দেখাতে থাকে ও কত ভালো পারফর্ম করেছে। সবাই তখন লিউজিকে দেখে খুব খুশি হয়। ফ্যাং বলে, আরে এ তো আমাদের প্রফেসর লিউ এর ছেলে, ও তো আমাদের এই ক্লিনিকের অনেক বড় ফ্যান। জিয়াংশির মা বলে, ও তো ক্লিনিকের ফ্যান না, ও শুধু শিয়াও এর ফ্যান। এটা শুনে রেন অনেক বেশি জেলাস হয়ে যায়। রেবেকা এসে সবাইকে বলে, ম্যাং এর ওই নিউজটি তো পুরো ট্রেন্ডিংয়ে চলছে, সবাই ম্যাং এর সাপোর্ট নিচ্ছে, ওই ছেলেটির সাজা চাচ্ছে। নিউজটি দেখার পর সবাই খুবই স্বস্তি পায়, কিন্তু ম্যাং এর কথা মনে পড়ে সবার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। রেন আর শিয়াও প্রিন্সিপালকে দেখতে হসপিটালে আসে। রেন শিয়াওকে বলে, চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি, কিন্তু শিয়াও কোনোভাবেই প্রিন্সিপালকে একা রেখে যেতে চাচ্ছিল না। হঠাৎ শিয়াও ওদের গ্রুপে একটা মেসেজ করে, প্রিন্সিপালের জ্ঞান ফিরে এসেছে। রেন বলে, এই মেসেজটি তুমি কেন করলে? প্রিন্সিপালের জ্ঞান তো এখনো ফিরে আসেনি। শিয়াও বলে, আসলে আমার মনে হচ্ছে প্রিন্সিপালের যে অবস্থা হয়েছে এর পেছনে নিশ্চয়ই কেউ রয়েছে। তোমাকে আমি মিথ্যে বলবো না, আমার তো সাওয়ের উপর সন্দেহ হচ্ছে। রেন বলে, তুমি আমাকে আগে কেন বলনি? শিয়াও বলে, আমি প্রফেসরকে বলেছিলাম। রেন বলে, তুমি আমার বাবাকে বলেছো, কিন্তু আমাকে তো বলনি। রেন বলে, তুমি যা ভাববে যা শুনবে তা তো সবার আগে আমাকে বলা উচিত, কারণ আমি তোমার ফিউচার হাজব্যান্ড। শিয়া বলে, না একদমই না, আমি সব সময় প্রফেসরকেই আগে বলবো। এরপর শিয়াও আবারও গ্রুপের মেসেজ চেক করে, দেখতে পায় সবাই তো ওর মেসেজের রিপ্লাই দিয়েছে, একমাত্র জাও ছাড়া। একটু পর ওরা দুজনে দেখতে পায় জাও হসপিটালে আসে। প্রিন্সিপালের জ্ঞান ফিরে এসেছে, উনি কি বলেছেন এটা বলে ও তো রুমে যেতে নেয়। শিয়া বলে, ওনার সাথে দেখা করার পারমিশন কাউকেই দেওয়া হয়নি। এরপর তো প্রিন্সিপালের ফ্যামিলিও চলে আসে। জাও তো চাচ্ছিল ভেতরে যেতে, কিন্তু নার্সকে শিয়াও ইশারা করে বলে দেয় দুজনের বেশি যাতে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। একটু পর আমরা দেখি প্রফেসরও ওখানে চলে আসে। প্রফেসর প্রিন্সিপালের কন্ডিশন দেখে বলে, উনি আগে থেকে একটু সুস্থ আছেন। এরপর শিয়াওকে এসে বলে, তুমি মিথ্যা কেন বলেছ? শিয়াও বলে, আমি তো শুধু জাওকে টেস্ট করছিলাম। প্রফেসর বলে, তুমি মিথ্যা কেন বললে? একটু পর তো অন্য ডক্টররা এসে চেক করবে। শিয়াও তখন কান্না করতে থাকে। প্রফেসর বলে, এখন কান্না করো না, আমি সবকিছু সামলে নেব। বাসার সিন দেখি, আজকে প্রফেসর আর ওনার ওয়াইফের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। বরাবরের মতো প্রফেসর ভুলে যায় এই দিনটি। রেন তো ওর মায়ের জন্য গিফট আনে আর বলে, আসলে এটা বাবা তোমার জন্য অর্ডার করেছিল। ওর মা বলে, আমি জানি তোমার বাবা যে এই দিনটির কথা ভুলে গিয়েছে, আর এই গিফটটি তুমিই এনেছো। ওরা একসাথে ডিনার করে তো প্রফেসর আর ওনার ওয়াইফ একসাথে ঘুরতে বের হয়। এদিকে শিয়াও তো প্রিন্সিপালের কাছেই ছিল। রেন ওর কাছে আসে। এখানে রেন ওর খুব যত্ন নিচ্ছিল। শিয়াও বলে, তুমি এখন আমার যেরকম যত্ন নিচ্ছ ভবিষ্যতেও কি এরকমই থাকবে? রেন বলে, হ্যাঁ, তখন দেখবে তুমি খুবই বিরক্ত হয়ে যাবে। রেন বলে, সারাক্ষণ তুমি হসপিটালে কেন? বাসে গিয়ে রেস্ট নাও। তুমি বাসে গিয়ে রেস্ট নাও, আমি এখানে প্রিন্সিপালের রুমের বাইরে গার্ড দেব। শিয়া বলে, না, আমি এখানে রেবেকাকে রেখে যাব। রেন বলে, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? শিয়া বলে, যদি এখানে রেবেকা থাকে তাহলে তো একটা মোষও ভেতরে যেতে দেবে না। দূর থেকে এগুলো সবই জাও শুনছিল। এরপর ও ওখান থেকে চলে যায়। রেন তো শিয়াওয়ের সাথেই ছিল। রেন ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর লিউজির মধ্যে আসলে কি চলছে? শিয়া বলে, তাহলে তুমিও জানো? আসলে লিউজি তো শিয়াওকে প্রপোজ করেছিল। শিয়াও বলে, আমি তো তোমাকে ছোট ভাইয়ের মতোই জানি, এসব কিছু আমাকে বলো না প্লিজ। রেন বলে, কিন্তু ও তো তোমাকে পছন্দ করে, তুমি ওর সাথে আর কখনোই কথা বলো না। শিয়া বলে, কি বলছো? আমি তো ওকে এটা বলে দিয়েছি, আমি শুধু রেনকেই ভালোবাসি। এটা শুনে রেন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন প্রিন্সিপালের ফ্যামিলি আসে হসপিটালে। শিয়া বলে, ওনার কন্ডিশন ভালো না, এজন্য ভেতরে কাউকে যেতে দিচ্ছিল না। জাও বলে, তুমি কালকে মিথ্যে কেন বলেছো? প্রিন্সিপালের তো জ্ঞান ফিরে আসেনি। জাও তখন শিয়াওয়ের নামে উল্টাপাল্টা বলতে থাকে। পেছন থেকে নার্স এসে বলে, প্রিন্সিপালের জ্ঞান ফিরে এসেছে। জাও তো বিশ্বাসই করতে পারছিল না। এরপর তো প্রিন্সিপালের ফ্যামিলি ভেতরে যায়। একটু পর ওখানে প্রফেসর চলে আসে। প্রফেসরকে দেখে তো সেও খুবই ইমোশনাল হয়ে পড়ে। এখানে সবাই তো প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে, কিন্তু জাওকে দেখে ওনার কন্ডিশন আরো খারাপ হতে থাকে। এটা তো প্রফেসর আর শিয়াও নোটিস করে। রাতে শিয়াও বরাবরের মতোই হসপিটালে থাকে। জাও রিসেপশনে কল করে বলে, আমি শিয়াওয়ের বয়ফ্রেন্ড, ওর জন্য খাবার এনেছি, ওকে বলবেন নিজে এসে খাবার নিয়ে যেতে। শিয়াও যখন এটা জানতে পারে খুব খুশি হয়ে নিজের নামতে নেয়, কিন্তু তখন ওর মনে পড়ে লাস্ট টাইম মনে হচ্ছিল ওর আশেপাশেও হয়তো
কেউ রয়েছে, এজন্য ওর একটু সন্দেহ হয়। যাওয়ার সময় ও রেনকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি হসপিটালে আমার জন্য খাবার নিয়ে এসেছো? রেন বলে, কই না তো। শিয়াও তখন বুঝতে পারে। শিয়াও যখন প্রিন্সিপালের রুমে আসে তখন ওখানে জাওকে দেখতে পায়। শিয়াও জাওকে দেখে অনেক রেগে যায়। তুমি এখানে কি করছো? তোমাকে বলেছি এখানে না আসতে, তুমি মিথ্যা বলে কেন এখানে এসেছো? জাও বলে, আমাকে কেন আসতে দেওয়া হচ্ছে না? শিয়াও বলে, তুমি যা করেছো তার জন্য। জাও বলে, আমি কি করেছি? তখন ওখানে নার্স চলে আসে। এরপর জাও ওখান থেকে চলে যায়। পরদিন তো প্রিন্সিপালের অনেক স্টুডেন্ট আসে প্রিন্সিপালকে দেখার জন্য। শিয়াও বলে, তোমরা কারা? জাও বলে, ওরা সবাই প্রিন্সিপালের স্টুডেন্ট। শিয়া বলে, আচ্ছা ঠিক আছে, সবাই প্রিন্সিপালের সাথে দেখা করতে পারবে, একমাত্র জাও ছাড়া। প্রিন্সিপালের ওয়াইফ তখন জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের মধ্যে আবার কি হলো? জাও বলে, ও নিশ্চয়ই প্রিন্সিপালের সাথে কিছু একটা করছে, যার কারণে আমাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। ওর মিথ্যাটা যাতে সবার সামনে না ধরা পড়ে। শিয়া বলে, তোমার যা ভাবার ইচ্ছা তুমি তাই ভাবো, আমি কোনোভাবেই তোমাকে ভেতরে যেতে দেব না। তখন ওখানে রেন এসে শিয়াওয়ের সাইড নেয়। তখন জাও বলে, তোমরা কার সাইড নিয়ে কথা বলছো? ও তো জিয়াং ফ্যামিলি থেকে বিলংও করে না। এরপর শিয়াওয়ের ডকুমেন্টসগুলো ছুঁড়ে মারে। ও তো এখানে থাকার যোগ্যও না। শিয়াও এগুলো বিশ্বাস করছিল না। ও বলে, আমার প্রফেসর বলেছে আমি জিয়াং ফ্যামিলির সদস্য। জাও বলে, তোমার মতো মেয়ে কখনো জিয়াং ফ্যামিলির হতেই পারে না। এটা শুনে শিয়াও ভীষণ রেগে যায়। সবাই শিয়াকে শান্ত করার চেষ্টা করে। জাও বলে, তোমার কোনো যোগ্যতাই নেই। প্রফেসর এসে বলে, কার যোগ্যতা নেই? তখন তো সবাই চুপ হয়ে যায়। প্রফেসর বলে, ও আমার মেয়ে। এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, বিশেষ করে রেনের মা। প্রফেসর বলে, ও জিয়াং ফ্যামিলির কোনো সদস্য না, কিন্তু হ্যাঁ, ও আমার মেয়ে। এটা শুনে ওনার ওয়াইফ রেগে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি মিং এর কাছে শিয়াও আসে। ও তো খুব কান্না করছিল। শিয়াও বলে, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। এটা শুনে মিং অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়াও বলে, আমার বাবা আর কেউই না, রেনের বাবা। এটা শুনে তো মিং এর মাথার উপর আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে রেন তো প্রফেসরের উপর ভীষণ রেগেছিল। শিয়াও তোমার মেয়ে কিভাবে হতে পারে? প্রফেসর বলে, তোমার একটা ছোট বোন আছে, এতে তুমি খুশি নও? রেন বলে, এটা আপনি কি বলছেন? আপনি তো আমার থেকে আমার ভবিষ্যৎই কেড়ে নিলেন। ও আপনার মেয়ে হতেই পারে না। প্রফেসর বলে, হ্যাঁ, ও আমারই মেয়ে। এটা শুনে রেন অনেক বেশি রেগে যায়। রেন খুবই আপসেট হয়ে পড়ে। ও যাকে এত বেশি ভালোবাসে, যাকে ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা করেছে, সে নাকি ওর ছোট বোন। প্রফেসর বারবার শিয়াওকে কল করে, কিন্তু শিয়াও ওনার কোনো কলই ধরে না। সবারই মন খারাপ ছিল। শিয়াও আবারও প্রিন্সিপালকে দেখাশোনা করার জন্য হসপিটালে ফিরে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ফাইনালি প্রিন্সিপালের জ্ঞান ফিরে এসেছে। সবার সাথে উনি কথা বলছে, কিন্তু এখানে উনি কাউকেই চিনতে পারছে না। একটু পর সবাই যখন ওখান থেকে চলে যায়, প্রফেসর শুধু ছিল। তখন আমরা দেখতে পাই আসলে প্রিন্সিপালের স্মৃতিশক্তি হারায়নি, উনি তো সবার সামনে অভিনয় করছিল। প্রিন্সিপাল বলে, আসলে ওই দিন ঝাও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি বুঝতে পারিনি ও ইচ্ছে করে দিয়েছে নাকি ভুলবশত। কিন্তু ওই দিন তো হসপিটালে ও আমাকে মারতেও এসেছিল, কিন্তু ওর সাহস হয়নি। ও তো আমার সামনে নিজেকে নিজে মারার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে শিয়াও চলে এসেছিল। প্রফেসর বলে, তুমি টেনশন নিও না, আমি শিয়াওকে সবার সামনে আমার মেয়ে হিসেবে পরিচয় করিয়েছি। এটা শুনে প্রিন্সিপাল বলে, কিন্তু ও তো তোমার মেয়ে না। প্রফেসর বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু ও তো জিয়াং ফ্যামিলি থেকেও বিলং করে না। প্রিন্সিপাল বলে, আমরা ঝাওকে নিয়ে কি করব? যদি পুলিশে ইনফর্ম করি তাহলে তো ওর পুরো ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে। প্রফেসর বলে, আমাদের নিজেদের মতো করেই ওর কিছু একটা করতে হবে। প্রিন্সিপাল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ড্রামা কন্টিনিউ করব। অন্যদিকে রেন তো নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে যায়। ওর তো শিয়াওয়ের সাথে দেখা করারও সাহস হচ্ছিল না। মিং এর কাছে শিয়াওয়ের জন্য খাবার রেখে যায়। শিয়াও তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। রাতে শিয়াও যখন একা হসপিটালে ছিল, ও তো রেনকে অনেক বেশি মিস করছিল। দূর থেকে রেন শিয়াওকে দেখছিল। আসলে ওর সাহস হচ্ছে না শিয়াওকে ফেস করার। অন্যদিকে প্রফেসর জাওকে ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় ও যে প্রিন্সিপালের সাথে খুব খারাপ করেছে। জাও নিজের ভুলটা বুঝতে পারে। প্রফেসর বলে, তুমি একবারও ভেবে দেখেছো তুমি কত বড় ভুল করেছো আর কত বড় ভুল করতে চেয়েছো? জাও অনেক বেশি কান্না করতে থাকে। প্রফেসর, প্লিজ আমাকে মাফ করে দেন। প্রফেসর বলে, আমি তোমাকে খুব ভালো একটা ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো একটা ভালো মানুষ হওয়ার চেষ্টাও করনি। জাও বলে, প্লিজ আমাকে আরেকটা বার চান্স দেন। ও অনেকবার ওনাকে সরি বলে। এরপর থেকে আমি আর কোনো ভুল করব না, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। প্রফেসর বলে, যেদিন তুমি একজন ভালো মানুষ হতে পারবে সেদিন আমার কাছে ফিরে এসো। যাও ওখান থেকে চলে যাওয়ার পর প্রফেসর ঝাওয়ের পেছনে একজন লোক পাঠায় ওকে ফলো করার জন্য।
পরের সিনে দেখি লোকটি জাওকে প্রফেসরের কাছে নিয়ে আসে। আসলে জাও তো সুইসাইড করতে গিয়েছিল। এতে তো প্রফেসর ওর ওপর ভীষণ রেগে যায়। প্রফেসর ওকে বোঝানোর চেষ্টা করে। জাও বলে আমার মরে যাওয়াটাই বেটার হবে। প্রফেসর ওকে খুব ভালোভাবেই বোঝায়, হ্যাঁ আমি তোমাকে আরেকটা বার চান্স দেব। রেন তো ওই গ্রামে এসেছিল মানুষদের চেক আপ করার জন্য, কিন্তু এখানে এমন কিছু ক্রিটিক্যাল ডিজিজ ছিল যেগুলো সম্পর্কে রেন নিজেও জানতো না। ও তো তখন বাসায় কল করে সবাইকে বলে, নিজের গ্র্যান্ড বা মাকে ওনাদের ডিজিজের কথা বলে। আসলে ওই গ্রামে এক ধরনের ভাইরাস ছড়াচ্ছে। তখন তো রেনের মা বলে, তুমি একজন ভালো ডক্টর, যেভাবেই হোক তুমি ওনাদেরকে ভালো মতো চিকিৎসা দিবে। গ্র্যান্ডপা এতে অনেক রেগে যায়, বলে তুমি কি ভুলে গিয়েছো আমাদের পরিবারে একটা মাত্র ছেলে, ওখানে থেকে ও এভাবে মরতে পারে না। কিন্তু রেনের মা বলে, আমি চাই আমার ছেলে একজন ডক্টর হিসেবেই দায়িত্ব পালন করুক। পরের দিনে দেখি প্রফেসরও ওই গ্রামে চলে আসে মানুষদের ট্রিটমেন্ট করার জন্য। এদিকে শিয়াও তো প্রিন্সিপালের সাথে কথা বলছিল। শিয়াও নিজেও জানতো প্রিন্সিপালের স্মৃতিশক্তি আছে, উনি শুধু অভিনয় করছে। শিয়াও বারবার জিজ্ঞেস করে আপনি কিভাবে আঘাত পেয়েছিলেন, কিন্তু প্রিন্সিপাল ওকে কিছুই বলে না। এদিকে আমরা দেখি প্রফেসর তো ওই জায়গায় ট্রিটমেন্ট করতে আসে যেখানে লোকজনের অবস্থা অনেক বেশি খারাপ। এতে করে ওনার ফ্যামিলি খুবই টেনশনে পড়ে যায়। প্রফেসর তো সাওকে কল করে ওনার কাছে আসতে বলে। সাও নিজেও সিদ্ধান্ত নেয় ও এই ভাইরাস থেকে ওখানের মানুষদেরকে রক্ষা করবে। যাওয়ার আগে ও মিং এর কাছে আসে ওকে একটা গিফট দেওয়ার জন্য। মিং বলে, ক্লিনিকে এত স্টুডেন্ট, তুমি কেন যাচ্ছ? সাও বলে, কারণ প্রফেসর আমাকে যেতে বলেছে, এটাই সুযোগ আমার নিজেকে নিজের প্রমাণ করা। রেবেকা আর ফ্যাংও মেডিসিন নিয়ে রেডি হয় ওখানে যাওয়ার জন্য। প্রফেসরের ওয়াইফের তো অনেক টেনশন হচ্ছিল ওনার জন্য। প্রফেসর যখন একজন পেশেন্টের ট্রিটমেন্ট করছিল, হঠাৎ করে উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। রেন নিজের মাকে কল করে বলে বাবার কন্ডিশন একদমই ভালো নেই। এতে করে উনি অনেক টেনশনে পড়ে যায়। রেনকে ডিটেলসে জিজ্ঞেস করে তোমার বাবার কি হয়েছে। উনি তো খুব কান্না করতে থাকে। নিজের মাকে বলে আমি ওখানে যেতে চাই, কিন্তু ওখানে এখন লকডাউন, আমি যেতে পারবো না। যেভাবেই হোক আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। ওর মা বলে তুমি ওখানে গেলেও ভেতরে ঢুকতে দেওয়া হবে না তোমাকে। তখন ওর বাবা এসে একটা পেপার দেয়, বলে তুমি যদি এটা নিয়ে যাও তাহলে তোমাকে ইজিলি ঢুকতে দেওয়া হবে। এটা শুনে উনি তো অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়াও প্রফেসরকে কল করে প্রিন্সিপালের কন্ডিশন দেখায়। উনি তো এখন পুরোপুরি সুস্থ হচ্ছে, কিন্তু ও বুঝতে পারে প্রফেসর যে অসুস্থ, কিন্তু প্রফেসর এ ব্যাপারে ওকে কিছুই বলে না। এরপর আমরা দেখি প্রফেসরের কাছে ওনার ওয়াইফ চলে আসে। ফার্স্টে তো উনি নিজের ওয়াইফকে চিনতে পারেনি, কিন্তু যখন জানতে পারে নিজের ওয়াইফ, তখন তো অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ করে উনি আবারও অসুস্থ হয়ে পড়ে। তখন তো ওনার ওয়াইফই ওনার খেয়াল রাখে। প্রফেসর এত অসুস্থ হওয়ার পরও নিজের পেশেন্টদের নিয়ে ভাবতে থাকে ওনারা কি সুস্থ হবে কিনা। প্রফেসরের ওয়াইফ বলে আগে নিজের স্বাস্থ্যের কথা ভাবো, তুমি সুস্থ থাকলে পরে তুমি ওনাদের খেয়াল রাখতে পারবে। প্রফেসর জিজ্ঞাসা করে তুমি কি এখন আমার উপর রেগে আছো? তখন তো উনি কিছুই বলে না। প্রফেসর যখন কাশি হয়, কাশির সাথে ব্লিডিংও হয়, এতে তো ওনার ওয়াইফ অনেক বেশি ভয় পেয়ে যায়। সাওয়ের কাছে মিং ভিডিও কল করে, ওকে বলে বলো তো আমি এখন কোথায়। সাও খুবই অবাক হয়ে বলে তুমিও কি এখানে এসেছো? এরপর রেগে বলে তুমি এখানে কেন এসেছো? মিং বলে যদি তুমি এখানে আসতে পারো তাহলে আমি কেন আসতে পারবো না? এখানে আসার পর আমার ফিল হচ্ছে আমি তোমার খুব কাছাকাছি রয়েছি। মিং বলে আমি কিছু একটা তোমাকে বলতে চাই। সাও বলে বলো। তখন মিং বলে আমরা একসাথে এখান থেকে শহরে ফিরে যাব, একসাথে বাসায় যাব, সারা জীবন আমরা একসাথেই থাকবো। এটা শুনে সাও অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে তো শিয়াও রেনকে অনেক বেশি মিস করছিল, অন্যদিকে রেনও শিয়াওকে অনেক মিস করছিল। পরের সিনে প্রফেসরকে ওনার ওয়াইফ বলে আপনি শিয়াওয়ের কল কেন ধরেননি? প্রফেসর বলে যদিও আমার কন্ডিশনের ব্যাপারে জানতে পারে তাহলে তো ও এখানে চলে আসবে। ওনার ওয়াইফ রেগে বলে সবসময় আপনি শিয়াওকে নিয়েই টেনশন করেন, কখনো নিজের ফ্যামিলির ব্যাপারে ভেবেছেন? তখন প্রফেসরের আবারও কাশি শুরু হয়। ওনার ওয়াইফ যখন ওনার কাছে আসে তখন প্রফেসর ওনাকে একটা ফুল দেয়। এতে করে উনি ভীষণ খুশি হয়। প্রফেসর বলে আসলে শিয়াও আমার মেয়ে না। উনি তো কোনো রিয়াকশনই দিচ্ছিল না। প্রফেসর বলে আসলে আমি নিজেও জানি না শিয়াও কার মেয়ে। ওনার ওয়াইফ বলে সত্যি করে আমাকে বলো। প্রফেসর বলে তুমি কি তোমার হাজবেন্ডকে বিশ্বাস করো না? তখন আমার ওয়াইফ বলে আমার তো অনেক রাগ হচ্ছে, সবার সামনে আপনি কেন এটা বললেন শিয়াও আপনার মেয়ে? আচ্ছা যাও, যে ডকুমেন্টসগুলো দেখিয়েছিল সেগুলোর কি? প্রফেসর বলে আমি আসলে কিছুই জানি না, প্রিন্সিপাল আমাকে বলেছিল শিয়াওকে
ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে প্রশিক্ষণ দেওয়াতে। এটাই আমি করছি, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কিছুই জানি না। এরপর তো ওনার অনেক গল্প করে। ফাইনালি প্রফেসর ওনার ওয়াইফের রাগ ভাঙাতে পারে। এরপর উনি যখন ওনার কাজ করছিল, প্রফেসর বলে, শিয়াও তো খুব জলদি আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবে, তোমার ছেলের বউ। ওনার ওয়াইফ বলে, কি বলছো এসব? প্রফেসর বলে, তুমি জানো না তোমার ছেলে রেঞ্জে শিয়াকে পছন্দ করে? এটা শুনে উনি অনেক বেশি অবাক হয়ে যায়। প্রফেসর বলে, আসলে আমি সবার সামনে যেদিন বলেছিলাম শিয়াও আমার মেয়ে, সেদিন রাতে তো রেন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। ও আমাকে বলেছিল ওর ছোট বোনের দরকার নেই, ওর তো ভবিষ্যৎ আগে আমি কেড়ে নিয়েছি। তখনই আমি বুঝতে পেরেছি রেন যে শিয়াওকে পছন্দ করে। এমনিতে শিয়াও খুব ভালো একটা মেয়ে। তখন ওনার ওয়াইফ বলে, হ্যাঁ শিয়াও আসলেই খুব ভালো একটা মেয়ে। প্রফেসর বলে, এরপর থেকে তুমি শিয়াওয়ের সাথে ভালো ব্যবহার করবে। তখন উনি বলে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এভাবেই কিছুদিন কেটে যায়। ওই গ্রামে ওরা একটা ক্লিনিক দেয়, ওখানে প্রফেসর সহ বাকি স্টুডেন্টরাও ছিল। এখানে লিউজি আসে, সবাইকে নিজের পারফরমেন্স দিয়ে মুগ্ধ করে। সবাই তো অনেক এনজয় করছিল। লিউজি তো শিয়াওয়ের সাথে ড্যান্স করতে চাচ্ছিল, কিন্তু আমাদের রেন তো জেলাস হয়ে শিয়াওকে সরিয়ে নিজেই ড্যান্স শুরু করে। রেবেকাও খুব খুশি হয়ে নিজে নিজেই ড্যান্স করছিল। তখন ওখানে ফ্যাং এসে রেবেকাকে প্রপোজ করে বসে। রেবেকা বলে, আমার অনেক শর্ত রয়েছে, যদি এগুলো মানতে পারো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার ওয়াইফ হব। আর আমি কোনো প্রেম টেম করতে পারবো না, আমি তো ডিরেক্ট বিয়ে করব। ফ্যাং বলে, তুমি যা বলবে তাই হবে। সবাই তো ফ্যাং আর রেবেকার জন্য অনেক খুশি হয়। একটু পর তো লিউজিও শিয়াওকে প্রপোজ করার চেষ্টা করে। শিয়াও বলে, এই উপরে উঠো উঠো, একটা ওয়ার্ডও বলবে না। রেন এগুলো দেখে খুবই বিরক্ত হয়ে চলে যেতে নেয়। তখন ওর মা ওকে থামায় আর বলে, লিউজি তুমি আমার ছেলের গার্লফ্রেন্ডকে কিভাবে প্রপোজ করতে পারো? এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। লিউজি বলে, কিন্তু রেনের তো শিয়াও ছোট বোন। প্রফেসর ওয়াইফ বলে, তোমাকে কে বলেছে ও রেনের ছোট বোন? প্রফেসর শিয়াওকে নিজের মেয়ে এই জন্য বলেছে কারণ কিছুদিন পরই তো শিয়াও আমাদের ছেলের বউ হবে, তার মানে ও তো আমাদের মেয়ে। শিয়াও খুব অবাক হয়ে বলে, আপনি এগুলো কিভাবে জানেন আমরা যে একজন একজনকে পছন্দ করি? রেন বলে, যেদিন তোমার বয়ফ্রেন্ড বলেছিল আমরা নাকি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। শিয়াও আর রেন যখন কাছাকাছি আসতে নেয়, মাঝখানে লিউজি এসে বলে, তোমরা দুজন এটা করতে পারো না, আমার কি হবে? রেন ওকে সরিয়ে দেয়। ফাইনালি শিয়াও আর রেন সবার সামনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আশেপাশে থেকে সবাই ওদেরকে কিস করার কথা বলছিল, কিন্তু লজ্জায় ওরা পারছিল না। গ্র্যান্ডপা গ্র্যান্ডমাকে এসে এই নিউজটি দেয়। গ্র্যান্ডমা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। এরপর থেকে তো সবাই সবার লাইফে বিজি হয়ে যায়, সবাই সবার ট্রেনিং কমপ্লিট করে। সবাই মিলে একদিন ওরা আবারও জঙ্গলে আসে। রেবেকার কাছে একটি ছোট বাচ্চা ছিল, হয়তো রেবেকা বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছে। সবাই এখানে কিছু গাছ কালেক্ট করতে এসেছে। জিয়াংশির এখনো ট্রিটমেন্ট চলছে, এখনো ও সম্পূর্ণ সুস্থ হতে পারছে না। এরপর প্রফেসর শিয়াওকে বলে, আগের শিয়াওয়ের সাথে আমাদের এ শিয়াওয়ের একদমই মিল নেই। শিয়াও এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক ব্রিলিয়ান্ট হয়ে গিয়েছে। শিয়াও বলে, এ সব কিছু শুধু আপনার জন্যই হয়েছে। এরপর সবাই মিলে ওই অ্যানচেস্টরদের কবরের সামনে আসে। আগের বার তো শিয়াও ওনাদের কবরের সামনে সম্মান প্রদর্শন করেনি, কিন্তু এবার শিয়াও নিজ থেকেই অ্যানচেস্টরদের কবরের সামনেই সম্মান প্রদর্শন করছে। আর আমাদের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই।